8-এ পড়া ছাত্রী চলে গেছে স্কুল থেকে। আরও অনেক আছে, সব বিষয়ে আলোচনা করবেন। আমার সাথে আছেন, আপনারা দেখছেন বাংলার আওয়াজ। নমস্কার, আদাব, সালাম। আমি নকিবুল ইসলাম, আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আমাদের সাথে আছেন এই বাণীপীঠ স্কুলের প্রধান শিক্ষক, ওনার সাথে আমরা কথা বলবো। এনার আর একটা পদ আছে, সেটা পরে জানাচ্ছি। বলছি স্যার, কী বলবেন এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে এবং কীভাবে দেখছেন জিনিসটা? এমনিতেই আমাদের ঘাটাল ব্লক, বিশেষ করে ঘাটাল সাব ডিভিশনে কম বয়সের বাচ্চারা, বিশেষ করে মেয়েরা 18 বছরের আগে তারা পালিয়ে যাচ্ছে বাড়ির অমতে, কিংবা অনেক সময় মা বাবারাও বাধ্য হয়ে সে সকল বাচ্চাদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে অন্যত্র। কিন্তু আমার বিদ্যালয়ে গত 24 সালে আমি দেখেছি 11 জন মেয়ে এরকমভাবে পালিয়ে গেছিলো এবং তাদেরকে আবার মূল স্রোতে এনে তাদেরকে আবার পঠন পাঠন করানো হচ্ছে। এখন তারা কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। 11 জনের মধ্যে 11 জনই ফিরে এসছে। আজ হচ্ছে আপনার 18 তারিখ। এই 4-5 মাসের মধ্যে আমার 5টি মেয়ে স্কুল থেকে পালিয়েছিল। তার মধ্যে 3টি মেয়েকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে তাদেরকে হোমে রাখা হয়েছিল। হোম থেকে তাদেরকে এনে আবার আমি তাদেরকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু দুর্ভাগ্য বিষয়, এখনও একটি ছাত্রীকে আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। তো শুনেছি এক ছাত্রীর মা এবং বাবা থানায় কমপ্লেন করেছিল যে ছেলেটির সাথে মেয়েটি পালিয়ে গেছিলো, কিন্তু থানা নাকি তাদেরকে কোনোরকম হেল্প করেনি। তো সে ছাত্রীটি 8-এ পড়ে এবং 8-এ পড়ে, আর 9-এ যারা পড়তো তারা ফিরে এসেছে। এবং দুর্ভাগ্য বিষয়, এমন কিছু ছাত্রীকে আমরা এনেছি এবং তাদেরকে মূল স্রোতে এখন পঠন পাঠনের সাথে তারা যুক্ত আছে। 2 জন ছাত্রী আছে যারা হচ্ছে একটি করে তাদের বাচ্চা আছে, কিন্তু স্বামী নেই। এখন সেই 2টো ছাত্রী কিন্তু অলরেডি এখন স্কুলে ক্লাস করছে। তাদের বয়স হচ্ছে একজনের 15+, একজন হচ্ছে 16 বছর চলছে। একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, একজন মাধ্যমিক পরীক্ষা দেবে। তারা গেছে। আজকেও একটু ঘটনা এসেছে, যাকে পুলিশ বা প্রশাসন সাহায্য সহযোগিতা করছে না মেয়েটির উদ্ধারে। মেয়েটির অভিভাবকরা আজকে আমাদের স্কুলে এসছে। আমি একটু পরে তার সাথে আপনাদের মিট করাবো। তার বয়স কত হবে? 14, 13+14। এই স্কুলের ছেলের সাথে গেছে না বাইরের ছেলের সাথে? না, সমস্ত যে মেয়েগুলো তারা যে পালিয়েছে তারা কেউ এখন ছাত্র নয়, তারা সব বাইরে থাকে। যেটা এই আপনি লিস্টটা দেখাবেন পরে, আসলে আপনার সাথে দরকার আছে, প্রয়োজন আছে, আপনার মেসেজটা সবার কাছে পৌঁছাবার দরকার আছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এর জন্য দায়ী কারা? অভিভাবক না মোবাইল, না কাকে দায়ী করবে? এখানে দায়ী বলতে দুটোকেই আমরা বলবো। প্রথম হচ্ছে অভিভাবকরা অবশ্যই দায়ী থাকছেন, কারণ তাদের সাথে তাদের মেয়েদের বা ছেলেদের সেরকমভাবে যোগাযোগ তাদের থাকে না। আর তার উপরে মানে গোদের উপর বিস্ফোরা, আমাদের সমাজে যে মোবাইলের যে একটা এফেক্ট বা যে দিক, সেটা কিন্তু ছাত্রছাত্রীরা সেটাকে ভীষণভাবে খারাপভাবে সেটাকে ব্যবহার করছে। অনেক সময় স্যার ওই মানে এই যেসব মেয়ে ছেলেরা পালিয়ে যায়, তাদের অভিভাবকরা তারা সবসময় এটাই ভাবে আমাদের মেয়ে তো বাচ্চা, কিছু জানেনি, কিন্তু তারই মধ্যে ফোন তাদের কাছেই থাক বা বাবা মায়ের ফোন থাক, সেখান থেকে লুকিয়ে ফোন নিয়ে যে এত কিছু করছে তারা, এটা অভিভাবকরা অনেক সময় জানতেই পারেন। তো এই মোবাইলটাকে কিভাবে দেখবেন আপনি? মোবাইলের তো ভালো দিক তো আছেই, ভালো দিক তো অবশ্যই আছে, কিন্তু আন্ডার 18 যে মেয়েগুলো, বিশেষ করে আমার বিদ্যালয়ে যে মেয়েগুলো, তাদের হাতে মোবাইলটা সব থেকে খারাপ জিনিস হচ্ছে তাদের কাছে মোবাইল। মা বাবাগুলো তারা বিদ্যালয়ে এসেছে, তাদের সাথে আমরা কথা বলেছি, কাউন্সেলিং করেছি। তারা নিজেদের দোষটাকে চাপিয়ে দিচ্ছে মোবাইলের উপরে। তারা কখনোই মা বাবারা বলছে না যে আমাদের দোষ বা আমাদের নেগলিজেন্সিতে আমাদের মেয়েগুলো পালিয়ে যাচ্ছে, তারা কখনোই সেটা বলছে না। ছেলে নিজে তার দোষ দিচ্ছে, সেটা একদম সর্বত্র। এবং যে মেয়েগুলোকে আবার ক্লাস করাচ্ছি, তাদের সাথে তো আমি প্রায় তো মিট করি, আর সপ্তাহে প্রতিদিন সময় পেলেই ক্লাস থেকে তাদেরকে ডেকে নিয়ে আনি আমার কাছে, তাদের সাথে কথা বলি, কোথায় কী সমস্যা, কী হচ্ছে না হচ্ছে। তারা কিন্তু একটি দায়ী করছে যে মোবাইল, এবং তাদের কথার মাধ্যমে যেটুকু পাওয়া যাচ্ছে খবরাখবর, সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে ছেলেদের সাথে যোগাযোগ, মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজ, এভরিথিং যা কিছু হয় সেটাই। তো এই যে 8-এ পড়া ছাত্রী চলে গেছে, তার মানে ঘাটাল থানায় গিয়েছিল তার বাবা মা, তো সেখানে কি স্যার কি অ্যাকশন নিচ্ছেন সে বিষয়টাই? আমরা ওই মেয়েটিকে হোমে দেওয়া হয়েছিল, হোম থেকে এনে তাকে পরীক্ষা করাচ্ছিলাম, পরীক্ষা দিচ্ছিল, কিন্তু পরীক্ষা দিতেই সে মেয়েটি বাড়িতে ঘুমের ট্যাবলেট খেয়ে নেয়। স্কুলে যখন আসে সে তখন টলমল করছিল, তখন আবার স্কুল থেকে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে তাকে হাসপাতালে নিয়ে যায়।
2 দিন হাসপাতালে থাকার পরে মেয়েটা সুস্থ হওয়ার পরে তাকে আবার পরীক্ষা দেওয়া করিয়েছি এবং পরে তার মাকে এবং তার বাবাকে এবং সেই মেয়েকে সামনে রেখে আমার এই টেবিলের সামনে একটা কাউন্সিলিং করেছি 2বার 3বার ধরে। তারপরে জানি না এখন কি করতে পারে। আবার তো আজকে দীর্ঘদিন পর আজকে স্কুল খুলছে, মাঝে কয়েকটা পরীক্ষা ছিল, আজকে আবার একটু বেরোবো রাউন্ডে যে সেই মেয়েগুলো এসেছে কিনা আসেনি, এবং আর একজন মা এসেছেন, তার যে মেয়ে পালিয়ে গেছে এখনও তাকে পাওয়া যাচ্ছে না। আপনার সাথে একটু পরেই তাকে কথা বলা। ওটা অবশ্যই ঘাটাল থানার বড়বাবু যিনি আছেন শঙ্কু চট্টোপাধ্যায় মহাশয়, অবশ্যই আপনি বিষয়টা দেখবেন। আমি হেড স্যারের সাথেই আছি, আর আপনি নিশ্চয়ই দেখছেন বিষয়টা। তো আপনি অবশ্যই ওইটাকে লক্ষ্য নজর দিন, আর আপনি পারবেন ঘুরিয়ে আনতে, এটুকু আমাদের বিশ্বাস। আপনি বিহার থেকে যখন সেই দুটো মেয়েকে ঘুরিয়ে আনতে পেরেছেন, তো এটা অবশ্যই আপনি পারবেন। আপনি বিষয়টা দেখবেন। আপনি স্যার কী কী আছে একটু বলবেন সব। আপনাদের যে আগের বছর 11 জন পালিয়ে গিয়েছিল, 11 জনকেই আপনি রিকভারি করে এনেছেন এবং তারা এখন পড়ছে। দর্শক বন্ধুরা, এটা বিরাট ব্যাপার। একটা স্কুলের হেডমাস্টারের দায়িত্ব কিন্তু এগুলো নয়, তাদের দায়িত্ব স্কুলের মধ্যেই থাকে। কিন্তু ইনি পালিয়ে যাওয়া মেয়ে ছেলেগুলিকে নিজের মেয়ে মনে করে এবং এক্সট্রা পরিশ্রম করার ফলেই হয়তো আজকে এই বাণীপীঠ স্কুল এই ইতিহাস গড়ে তুলেছে। এটা দর্শক বন্ধু জানতে হবে, কেননা এটা পুরো প্রাইভেট ব্যাপার, এটা উনি নাও করতে পারতেন। তো কি বলবেন? এখন গত বছর যে 11 জন মেয়ে এবং এবছর যে 5 জন মেয়ের যে কথাগুলো বলছি, এই যে মেয়েগুলোকে অতি সক্রিয়তা দেখিয়ে আমি তাদেরকে ফিরিয়ে আনার যে বিভিন্ন রকম প্রসেসটা অবলম্বন করছি, এতে গার্জেনদের ক্ষেত্রে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আমি একটা ইনসাল্টের শিকার হচ্ছি এবং একটা বাইরে থেকে গৌণভাবে একটা বাধা আসছে। এবং আমাকে অনেকে বলছেন বাবা মারা, যারা হয়তো মেয়েটা পালিয়ে গেছিলো, পালিয়ে যাওয়ার পরে তারা কিন্তু অলরেডি সেটেল করেই নিয়ে নিয়েছিল, কিন্তু বিদ্যালয়ে আমি বা আমার যে প্রেসিডেন্ট দিলীপ বাবু কিন্তু আমরা এটাকে সাই দিইনি। কিন্তু এখন ঘটনাটা এমন ঘটনা ঘটে যাচ্ছে যে আমার উপর একটা চাপ ভীষণ একটা আসছে। আপনি নিশ্চিত থাকুন, আপনি আপনার কাজ করে যান। যদি কেউ সেরকম বাধা সৃষ্টি করে, আমরা আপনাদের সামনে থাকবো, এটুকু আমরা কথা দিতে পারি। সংবাদ মাধ্যম আপনাদের সাথে আছে, আপনারা ভালো কাজ করছেন, এটা নিশ্চিত। যারা এই কথা বলছে আপনাদের বিরুদ্ধে, তারা অবশ্যই অসাধু এবং তাদের জন্য ভবিষ্যতে আমরা বিষয়টা দেখব অবশ্যই। এটা খুব ভালো লাগছে যে আমার এই পদক্ষেপ বা স্কুলের যে পদক্ষেপ ছাত্রীদের জন্য বা আমাদের সমাজের জন্য আপনি যেভাবে বা আপনার সংবাদ মাধ্যম যেভাবে এটাকে তুলে ধরছেন, এটাকে যদি আমার বিশেষ করে এই ঘাটাল সাব ডিভিশনে ঘাটাল ব্লকে যদি এটাকে ছড়িয়ে দিতে পারেন, অদূর ভবিষ্যতে তো আমরা অনেকটা কমাতে পারবো। কতটা পারবো জানি না, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এটা কমাতে পারবো। অবশ্যই আপনি আপনার কাজ করে যান, বাকি আমরা আছি। কোনো সমস্যা হলে অবশ্যই কল করবেন। আর কোনগুলো আছে কি বলছে, লিপিবদ্ধ কি করেছেন বলছেন? লিপিবদ্ধ বলতে এখানে নামগুলো আমি আপনাকে বলবো না। না, একদম না, আমরা আমি বলতে পারবো না, বলা ঠিক নয়। আমার এখানে আমাদের এই পাশাপাশি গ্রামের স্কুলে পড়ে সেরকম 6 জন মেয়ে, তারা পালিয়েছিল এবং প্রত্যেকেরই যোগসূত্র হচ্ছে মোবাইল, এবং পরে 2-1টা ফ্যামিলি তাদেরকে সাপোর্ট করেছিল, কিন্তু বিদ্যালয় সেটাকে সাপোর্ট করেনি। থানার মাধ্যমে, চাইল্ড হেল্পলাইনের মাধ্যমে তাদেরকে আমরা উদ্ধার করে এনেছি আর কি। তবে তার সাথে একটা কথা আরও বলবো, যে বিষয় হচ্ছে এই থানার বিষয়ে যা বললেন, মানে এত পরিমাণে থানায় এই বিষয়গুলো যায়, থানার যিনি ওসি আছেন তিনিও পেরেছেন, তার সাথে আমার অনেক কথা হয়েছে। তো উনি বললেন, দেখুন কি মানে কোনটা ঠিক কোনটা ভুল বোঝা মুশকিল। বাবা মায়েরা এসে একটাই কথা বলছে, আমার মেয়েকে নিয়ে চলে গেছে, আমার মেয়ে ছেলে কিছুই জানেনি আর তাকে নিয়ে চলে গেছে। মানে ছেলের উপর অ্যাকশন নাও, দেখা যাচ্ছে যত দোষ মেয়ের, ছেলের দোষ নয়। অথচ সেই ছেলেটিকে পক্সো কেসেতে তাকে জেল খাটতে হচ্ছে বা বিভিন্ন তাকে হেনস্থা হতে হচ্ছে, কিন্তু একজনের তো দোষ নয়। কিন্তু ঘাটাল থানা বলুন, যে কোনো থানাই বলুন, প্রশাসনও কিন্তু এই বিষয়ে খুব চাপে আছে। এই বিষয়টার বিষয় যেমন আপনি চাপে আছেন, তারাও কিন্তু চাপে আছে। অভিভাবকরা যে কিন্তু ভুল বোঝাচ্ছে, যেমন আপনাকে ভুল বোঝাচ্ছে, তেমন ঠিক থানাতে যেও ভুল বোঝাচ্ছে। তো অবশ্যই যে কেসটা পেন্ডিং আছে, এই ছাত্রী অবশ্যই বিষয়টা ঘাটাল থানা দেখুক আর এবং তাড়াতাড়ি অ্যাকশন নিক। আর কি বিষয়বস্তুটা আছে অবশ্যই আমিও কথা বলবো বড় ওর সাথে, যে বিষয়টা যেন দেখেন। তো আমরা এই বিষয়টা তুলে ধরলাম এই কারণে। স্যার, কি মেসেজ দেবেন, একটা মেসেজ আপনার পক্ষ থেকে সমাজকে, অভিভাবকদের জন্য কি মেসেজ দেবেন? মেসেজ একটি, যে সরকারের যে এত প্রকল্প, এত প্রজেক্ট, এত কর্মসূচি ছাত্রছাত্রীদেরকে নিয়ে, যেখানে আমার বিনা পয়সায় বই, বিনা পয়সায় 2 সেট করে পোশাক, খাতাপত্র,
এবং আরও নিচের দিকে যে সকল ছাত্রছাত্রী আছে তাদের জন্য জুতো প্রোভাইড করছেন গভর্নমেন্ট। এখানে হচ্ছে আপনার সবুজ সাথী কন্যাশ্রী, এবং বড় হলে ছাত্রছাত্রীরা যখন একাদশ দ্বাদশে পড়ে তখন তাদের জন্য যে মোবাইল দেওয়ার যে ব্যবস্থা করেছেন, তার মাধ্যমে নেটের মাধ্যমে তারা যে পড়াশোনা করবে, এভরিথিং সব কিছু। সব থেকে বড় কথা হচ্ছে কন্যাশ্রীর যে টাকার পরিমাণটা যেভাবে বেড়েছে। এক শ্রেণী আমরা দেখতে পাচ্ছি কিছু ছাত্রী আছে কন্যাশ্রীটাকে ব্যবহার করে তারা উচ্চশিক্ষিত হচ্ছে, তারা নিজের বিয়ে রদ করছে, এবং তারা কন্যাশ্রীর মেয়েরা যাতে আরও এগিয়েছে তাদেরকে এন্থ্রো দিচ্ছে। কিন্তু আবার এক শ্রেণীর কিছু অভিভাবক আছে এবং ছাত্রীরা যারা আছে তারা কিন্তু এত বিলাস ব্যসনে ব্যস্ত, খাওয়া দাওয়া যেহেতু সব কিছুই পাচ্ছে, তো অভাব কোথাও কোনো কিছু নেই। এন্টারটেনমেন্টের এত কিছু সুযোগ সুবিধা আমাদের সোসাইটিতে আছে, তারা সেটা একদম অ্যাডোলেসেন্ট এজ তো এই বয়সটা, বিশেষ করে 8, 9, 10 এই 3টে ক্লাসটা আমাদের ক্ষেত্রে স্কুল পরিচালনার ক্ষেত্রে যে কী সমস্যার মধ্যে পড়ি। আর যেহেতু এটা আমার কোয়েড স্কুল, আর কি গার্লস স্কুল যেখানে যা কিছু থাকুক, মানে ওই এজটা এত খুব ভয়ঙ্কর। এই সময়টা অভিভাবকদেরকে খুব বেশি করে, এবং শিক্ষক ছাত্র স্কুল যা হোক, তাদের ওই সকল ছাত্রীদের পাশে বা ছাত্রদের পাশে সবসময় থাকা উচিত। যদি আমরা ওই 7 বা 8, 9, 10 এই শ্রেণীর যে ছেলেমেয়েরা যারা থাকে, এই সময় যদি তাদের পাশে না দাঁড়াতে পারি, তাহলে কিন্তু এই সংখ্যাটা অটোমেটিক বাড়বে। আমরা দেখেছি দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে বা কলেজের ক্ষেত্রে এই পালিয়ে যাওয়ার প্রবণতাটা তার নেই, কারণ তারা অলরেডি সমাজ সংকট, যে জীবন সম্পর্কে সব কিছু বুঝতে পারে। কিন্তু এই সময়টা এরা চোখে যা দেখে সেটাকে তারা আপন করে নিয়ে নেয়, এবং এত আনন্দপ্রবণ এবং আবেগপ্রবণ হয়, তারা এটাকে এমনভাবে সিদ্ধান্ত নিয়ে নেয় যে জীবনের মধ্যে এটাই মনে হয় সব কিছু, আর মনে হয় কোথাও কিছু নেই। এই জন্য অভিভাবকদের কাছে সব থেকে বড় কথা, অভিভাবকদের কাছে আমরা কতটুকু পাই বাচ্চাদেরকে, কিন্তু অভিভাবকদেরকে সব থেকে বেশি ওই সময়ের অন্তত 8, 9, 10 যতদিন পড়ছে, এই 3টি ক্লাসে যখন থাকে বাচ্চারা, অভিভাবকদেরকে অনুরোধ বলবো তাদের কাছে যে প্লিজ আপনারা অনুগ্রহ করে আপনাদের বাচ্চাদের সাথে একটু সময় কাটান, বন্ধুর মতন থাকান, তাদের সুবিধা অসুবিধাগুলো তাদেরকে দেখুন, বুঝুন। যদি না পারেন তাহলে বিদ্যালয়ে আসেন, আমরা সেটা চেষ্টা করব। আমরা যদি অভিভাবকরা এবং স্কুল যদি ঐক্যবদ্ধভাবে কিংবা সমাজে যে সকল মানুষগুলো শুভবুদ্ধি সম্পন্ন যে সকল মানুষরা থাকেন, তারা যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি যে কম বয়সে মেয়েদের বিয়েটাকে রদ করব, তাহলে নিশ্চয়ই আমরা পারবো না এমন জিনিস কিছু নেই। আপনারা শুনলেন, আজকে এই বিষয়টা তুলে ধরার কারণ হচ্ছে অভিভাবকদের জন্যে। যেসব ছাত্রীরা পড়াশোনা করে, যেসব ছাত্ররা পড়াশোনা করে, তাদের অভিভাবকদের একটা মেসেজ দেওয়ার ছিল। সেটা মান্ডিবাবুর থেকে ভালো কারো কাছ থেকে নেওয়া যাবে না, কেননা ইনি যে কাজগুলো করেছেন সে বিষয়টাও তুলে ধরা ছিল, এবং ইনি একমাত্র বলতে পারেন, ইনি মেসেজটা দিতে পারেন যে এইভাবে চলো, কেননা ইনি সে কাজটা করেছেন। অনেকে মুখে বলেন কিন্তু কাজ কিছু করতে পারেননি, ইনি কাজ করেছেন আগে, তারপরে বলছেন। তো অভিভাবকরা সাবধানে থাকবেন। 8, 9, 10 এই 3টে ক্লাসের ছাত্রছাত্রীদের দিকে তাদের অভিভাবকরা লক্ষ্য নজর রাখুন। কাদের সাথে কথা বলছে, কিভাবে উঠা বসা করছে, এটা দেখবেন। একটা অভিভাবকের সাথে কথা বলবেন, অভিভাবকের সাথে আমরা কথা বলবো পরে। আমরা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা আওয়াজ দিয়ে থাকুন, আর সকলে এই নিউজটিকে শেয়ার করুন। সকল অভিভাবকের কাছে যেন এই নিউজটি যায়। মান্ডিবাবু একজন খুবই সৎ প্রকৃতির মানুষ, এবং ওনার কাজকর্মকে আমি বিশেষভাবে তুলে ধরি এই কারণে, ওনার কোনো খলতা নেই কর্মতে। উনি নিজের ডিউটি বাদ দিয়েও এই ছাত্রছাত্রীদের জন্য প্রচুর পরিশ্রম করেন, এর প্রমাণ আমার কাছে আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা দিয়ে থাকুন। আমি নকুল